খিদমাতুল মুসলিমিন মিডিয়া পরিবেশিত অডিও বুক সিরিজ হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে ভারতীয় আগ্রাসন ও সামরিক অভিযানের তৃতীয় দিন অতিবাহিত হল। ব্যাপক হত্যাযজ্ঞে মেতে উঠেছে ভারতীয় সেনারা। বিশেষ করে মুসলমানদের বেছে বেছে হত্যা করেছে তারা। অন্যদিকে প্রতিরোধ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে ভারতীয় তাবেদাররা। খোদ সেনাবাহিনীর প্রধান জেনারেল আল ইদ্রুসের ভূমিকা ছিল বিশুদ্ধ মির্জাফরের মতো। অন্যদিকে নিরাপত্তা পরিষদের অধিবেশনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে যাতে ভারত তার হায়দ্রাবাদ অভিযান সাফল্যের সঙ্গে সমাপ্ত করতে পারে। অন্যদিকে পর্যাপ্ত অস্ত্রের অভাবে তড়পাচ্ছে হায়দ্রাবাদ। পাকিস্তান থেকে কিছু সাহায্য এলো, যদিও অনেক পরে। দ্বিতীয় দিনে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী মীর লায়েক আলী বুঝে গিয়েছিলেন সামনে এখন মাত্র দুটি পথ, হয় আত্মসমর্পণ, না হয় যুদ্ধ চালিয়ে যাওয়া। সেনাবাহিনী প্রধানের মনের মধ্যে যাই থাক, লায়েক আলী সিদ্ধান্ত নিলেন যুদ্ধ চালিয়ে যাবেন। যদিও সেনাপ্রধানের কাজকর্মে তিনি ভীত হয়ে পড়েছিলেন। এই পুরো উদ্বেগাকুল ঘটনাপ্রবাহের সবচেয়ে বড় সাক্ষী মীর লায়েক আলী। তার জবানিতেই শোনা যাক ঘটনার ধারাক্রম। আক্রমণ শুরু হওয়ার দ্বিতীয় দিন 14 সেপ্টেম্বর 1948। যুদ্ধের কোনো ময়দান থেকেই তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর এলো না, কিন্তু একটি রিপোর্টে জানা গিয়েছিল যে জালনা নামক অঞ্চলে ভারতীয়দের কাছ থেকে পুনর্দখল করা হয়েছে। আর আমার এই খবর খুব আশ্চর্য লাগছিল, কারণ উত্তর পূর্বের এই এলাকা আদৌ ভারত দখল করেছিল কিনা এমন কোনো খবর আমি আগে পাইনি। সেনাপ্রধানের মতামত ছিল যে সেদিন ভারত আর অগ্রসর হবে না, কারণ তারা বিশ্রাম গ্রহণ করবে। তারা নিজেদের পজিশন সম্পর্কে সচেতন হবে এবং প্রয়োজনীয় জিনিস সরবরাহের কাজ করবে। বেলা যতই পার হতে লাগলো, সব দিক থেকে ভালো মন্দ দুই ধরনের খবরই আসতে লাগলো। দিনের মধ্যভাগে দিল্লির রেডিও সংবাদে বলা হচ্ছিল যে তারা যুদ্ধের সব ময়দানেই শত্রুর ভারী ধরনের আক্রমণের মুখোমুখি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে এর চেয়ে আশ্চর্যকর হাস্যকর কথা আমি কোথাও কখনো শুনিনি। বরং তারা এটা বললে সঠিক হতো যে ভারতীয় সেনারা আশ্চর্য রকমভাবে কম প্রতিরোধ শক্তির মুখোমুখি হচ্ছে। তার আগের দিন অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছিলাম ভারতীয় সেনারা তখনই বীরের মতো যুদ্ধ করতে পারে যখন প্রতিরক্ষ চুপচাপ বসে থাকে, কিন্তু যখন প্রতিপক্ষ গুলি চালায় তখন তারা হুড়মুড় করে ভেগে পালায়। যুদ্ধের সব ময়দানেই এমন দৃশ্য লক্ষ্য করা গিয়েছিল। তখন লক্ষ্য করেছিলাম যে ভারতীয় বাহিনী যেসব স্থানে ট্যাঙ্ক ছাড়া আক্রমণ করেছে সেসব স্থানে তারা এগোতে পারেনি। এমনকি তাদের শক্তিশালী আর্মি যখন কিনা আমাদের কিছু স্বল্প প্রশিক্ষিত দুর্বল বাহিনীর মুখোমুখি হয়েছিল, সেখানেও তারা কোনো প্রকারেই অগ্রসর হতে ব্যর্থ হচ্ছিল। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তারা আমাদের আক্রমণ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পিছপা হচ্ছিল। স্বেচ্ছাসেবকদের দুর্বল কিছু দল কেবল স্বল্প কিছু সেনাবাহিনীর সাহায্য নিয়েই অনেক ক্ষেত্রে ভালোভাবে ভারতকে টেক্কা দিয়েছিল। সাদিক আলী খান নামে এক সাহসী ইঞ্জিনিয়ার জিপে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ভারতীয় বাহিনী অতর্কিতভাবে তাকে আক্রমণ করে মেরে ফেলে। এসব স্বেচ্ছাসেবকদের মতে অনেক ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু কিছুতেই তারা হতাশাগ্রস্ত বা পিছপা হয়নি। তারা একমাত্র যা চাচ্ছিল তা হলো আরও কিছু গোলাবারুদ। তারা সব সম্ভাব্যতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। মূল আক্রমণকারী বাহিনীর একটি অংশ তাদের মূল গন্তব্য পথ থেকে সরে উত্তরের দিকে এগিয়ে যায়। তারা ওসমানাবাদ দখল করে, যা কিনা ছিল অপ্রতিরক্ষিত। কেন সেখানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না তা আমাকে সেনাপ্রধান কখনো জানায়নি। খবর পাওয়া গেল ভারতীয় বাহিনী শহরে প্রবেশ করেছে। প্রবেশের আগে তারা সেখানে ভারী গোলাবারুদ নিক্ষেপ করে। শহরে তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এটা জেনেও তারা এমনটি করেছিল। শহর দখল করার পর সাধারণ মানুষের মধ্যে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। বিশেষ করে তারা মুসলমানদের খুঁজে খুঁজে বের করে তাদের হত্যা করে। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল। দখল শেষে তারা সেখানে সামান্য কিছু বাহিনী রেখে যায় তাদের অপকর্ম সম্পূর্ণ করার জন্য।
এবং তারা এগিয়ে যায় ইয়াতসির দিকে। আশা করা হচ্ছিল সেখান থেকে তারা লাটুর হয়ে বিদরের দিকে অগ্রসর হবে, কিন্তু পরদিন তাদের অগ্রসরের আর কোনো খবর পাওয়া যায়নি। বিদরে উঁচু রাস্তায় ছিল ভালো প্রতিরক্ষা ব্যবস্থা। আশা করা হচ্ছিল আমাদের বাহিনী সেখানে শত্রুকে ভালোভাবেই ঠেকিয়ে রাখতে পারবে। নলদ্রাগ দখলের পর আশা করা হচ্ছিল যে তারা লাটুরের দিকে কোনো ভারী হামলা চালাবে না। কথা যখন আমি সেনাপ্রধানকে বলি, আরও বলি যে সেখান থেকে কিছু সৈন্য এবং ফিল্ড গানকে সরিয়ে বিদর প্রতিরক্ষায় অথবা জসিরাবাদের পেছনে পাহাড়ি এলাকায় প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হোক, তখন তিনি আমার সঙ্গে একমত হলেন না। তিনি আমাকে বোঝালেন যে যদি এমনও হয় যে ভারতীয় বাহিনী বিদরের প্রতিরক্ষা ভেঙে সেখানে প্রবেশ করে, তবে সেখান থেকে রাজধানীতে যাওয়ার অনেকগুলো পথ রয়েছে এবং আমাদের সেনাবাহিনী পক্ষে সম্ভব হবে না এটা নির্ণয় করা যে তারা কোন পথে এগুচ্ছে, এবং সব পথেই সেনা মোতায়েন করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রচণ্ড মতবিরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত আমি তার সঙ্গে একমত হয়ে তাকে তার মতো কাজ করতে দিলাম। বিকালের দিকে খবর এলো ভারতের ট্যাঙ্কযুক্ত মূল বাহিনীর যে অংশ নলদ্রাগ পার করে দালাম হয়ে হুসনাবাদের দিকে এগুচ্ছিল, তারা তাদের দিক পরিবর্তন করে উত্তরে কালিয়ানির দিকে এগুচ্ছে। তাদের এই চাল ছিল পুরোপুরি অপ্রত্যাশিত এবং কিছুই বোঝা যাচ্ছিল না। ম্যাপে দেখা গেল তাদের পথে বিশাল এলাকা জুড়ে রয়েছে এবড়ো থেবড়ো এবং অসমতল রাস্তা, যা দিয়ে ট্যাঙ্ক কিংবা অন্যান্য যানবাহন সহজে যাতায়াত করতে পারবে না। তাহলে কালিয়ানির দিকে তাদের এগোনোর মতলবটা কি? কালিয়ানির সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো ব্যবস্থাই ছিল না। আমরা কেবলই অনুমানের উপর নির্ভর করছিলাম যে সেখানে কি হচ্ছে। সেদিন বিকালে আমি নিজামের সঙ্গে ছিলাম। আমরা একটি দুঃসংবাদ পেলাম। একদম উত্তর পূর্বে আওরঙ্গাবাদ শহরটি ভারতীয় বাহিনী দখল করেছে। খবরটি শুনে আমরা দুজনেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। নিজামের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমিও ভেতরে একই ব্যথা অনুভব করছিলাম, কিন্তু ভেতরের বেদনা আমি বাইরে সেভাবে প্রকাশ করতে পারছিলাম না। আমি আর্মি হেডকোয়ার্টারে চলে গেলাম। জানতে পেরেছিলাম যে জালনা এখনও আমাদের হাতে আছে, কিন্তু ভারতের দুটি মোটরাইজড বাহিনী এই শহরের দিকে এগিয়ে আসছে উত্তর ও পূর্ব থেকে। বুঝতে পারছিলাম যে হয় রাতের মধ্যে অথবা পরদিন জালনা ভারতের হাতে চলে যাবে। অন্য একটি দল এগিয়ে আসছিল বীর এর দিক থেকে। বীরের ফলাফলও একই দাঁড়াবে। আমাদের সেনাপ্রধান একটানা 36 ঘন্টা ধরে তার ডেস্কে কাজ করে যাচ্ছিলেন। আমি তাকে বিশ্রাম নেওয়ার উপদেশ দিলাম এবং সব নিয়ন্ত্রণ আমার হাতে তুলে নিলাম। আর্মি চিফকে জানালাম যে শুধু যদি খুব গুরুতর কিছু ঘটে তবেই তাকে ডেকে পাঠাবো। পশ্চিমে যুদ্ধক্ষেত্র থেকে তখন আরও কিছু সংবাদ এসে পৌঁছেছে। পূর্বের রুটে দুটি খাল ছিল যা সেচের জন্য ব্যবহার করা হতো। আমার আদেশে সেখানে বোমা বিস্ফোরণ করে খালের সাহায্যে রাস্তা বন্ধ এবং চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছিল। এর ফলে বেশ কিছু ট্যাঙ্ক এবং যানবাহন সেখানে আটকা পড়েছিল। ভারতীয় বাহিনীর অন্যান্য ইউনিটগুলো হুজুরাবাদ মিরিয়াগুদা রাস্তা দিয়ে এগিয়ে এসে মুসির পাথর দিয়ে বাধাই করা রাস্তা পার হয়ে এগিয়ে আসছিল। মুসির পাথরে বাধাই করা বাঁধের পূর্বকূল রক্ষায় নিয়োজিত বাহিনী তেমন কোনো কাজে আসলো না। এমনকি তাদের কাছ থেকে কোনো খবরই পাওয়া গেল না। যে বাহিনীটি এগিয়ে আসছিল তাদের সামনে তখন দুটি পথ খোলা ছিল। তারা চাইলে উত্তরের দিকে এগিয়ে গিয়ে নলখন্দা পার হয়ে নাকরিকালে গিয়ে তাদের মূল বাহিনীর সঙ্গে একত্রিত হতে পারত, যারা সুরিয়াখাত হয়ে এগিয়ে আসছিল, অথবা আরও পূর্বে এগিয়ে গিয়ে যেসব রাস্তা রাজধানীর দিকে চলে আসে তার মধ্যে যে কোনো একটি হয়ে এগিয়ে যেতে পারত। কিন্তু দ্বিতীয় দিন রাতেও তাদের অগ্রগতির তেমন কোনো খবর পাওয়া গেল না। অপরদিকে আমি সিভিল ইঞ্জিনিয়ারদের একটি দলকে দায়িত্ব দিলাম মুসি নদীর উপর দিয়ে যে সেতু সুরিয়াখাত নাকরিকাল রাস্তা মিশেছে তার কিছু অংশ ধ্বংস করে দিতে। তারা সেতুটির প্রধান দুটি তোরণ ধ্বংস করতে সক্ষম হয়েছিল। ব্রিজ ধ্বংস সত্ত্বেও যাতে তারা নদী পার করতে না পারে সেজন্য হিমায়ত সাগর লেকের যে বাঁধটি ছিল তার ফ্লাড গেট খুলে দিতে বললাম। সন্ধ্যায় নিজামের সঙ্গে সাক্ষাৎ করে আর্মি হেডকোয়ার্টারে চলে গেলাম। সেখানে দেখতে পেলাম যে সেনাপ্রধান কয়েক ঘন্টা বিশ্রামের পর তার ডেস্কে ফিরে এসেছেন।
কাশেম রিজভির সঙ্গে যোগাযোগ হলো এবং আমি তার কাছে প্রথমবারের মতো কিছু রাজাকার প্রস্তুত করে দিতে বললাম, কারণ দক্ষিণ এবং পশ্চিম শাখায় আর কোনো বাহিনী উপস্থিত ছিল না। তার জবাব ছিল স্বতঃস্ফূর্ত। তিনি বললেন, যত দরকার তত পাঠানো হবে, কিন্তু তাদের কিছু অস্ত্র সরবরাহ করতে হবে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে এসেছিলেন এবং বলেছিলেন, রাজাকারদের 4টি ব্যাটালিয়ন প্রস্তুত আছে প্রয়োজন মোতাবেক যে কোনো স্থানে যুদ্ধ করার জন্য। শুধু তাই নয়, রাজাকারদের প্রথম ব্যাটালিয়নের মধ্যে ছিল তার 2 ছেলে এবং তিনি আমাকে বলেছিলেন দলটি যে কোনো বিপদের মোকাবেলা করতে প্রস্তুত। আর্মি চিফের অনুরোধে গভীর রাতে আমি সেখান থেকে চলে গেলাম বিশ্রামের উদ্দেশ্যে। আমি অফিসে গেলাম, যেখানে আমার কর্মচারীরা মুশতাক আহমেদ, যিনি কিনা করাচিতে অবস্থিত হায়দ্রাবাদের রাষ্ট্রদূত ছিলেন, তার কাছ থেকে পাওয়া এবং তাকে পাঠানোর জন্য বিভিন্ন গোপন তথ্যের কোডিং এবং ডিকোডিংয়ে ব্যস্ত ছিল। সেই একমাত্র মাধ্যম ছিল যার দ্বারা বেতার ব্যবহারে বহির্বিশ্বের সঙ্গে হায়দ্রাবাদ যোগাযোগ করতে পারত। তার সঙ্গে তেমন কোনো কর্মকর্তা সেখানে ছিল না এবং গোপন তথ্য কোডিং এবং ডিকোডিংয়ের জন্য তিনি তার পরিবারের সাহায্য নিতেন। তার সঙ্গে প্রতি ঘন্টায় যোগাযোগ করা হতো এবং মীর নওয়াজ জংয়ের সাহায্যে তিনি হায়দ্রাবাদের প্রতিনিধিবর্গের সঙ্গে যোগাযোগ রাখতেন। সবচেয়ে কঠিন কাজটি ছিল মুস্তাকের জন্য। তার দায়িত্ব ছিল হায়দ্রাবাদের ঘটনাবলী এবং খবরাখবর পাকিস্তানের সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং পাকিস্তানের সরকার যেন হায়দ্রাবাদকে সাহায্য করে সেদিকে লক্ষ্য রাখা। তাছাড়াও তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যেন সেখান থেকে সাহায্য এবং বিভিন্ন অস্ত্রপাতি ও সরঞ্জাম ঠিকমতো এখানে এসে পৌঁছে। তার সঙ্গে কাজ করে আমি এটাই বুঝতে পেরেছিলাম, তিনি ছিলেন অসম্ভব পরিশ্রমী, নিরলসভাবে কাজ করে চলেছিলেন। হায়দ্রাবাদ খুব আশাবাদী ছিল যে জাতিসংঘ দুর্বলের পাশে এসে দাঁড়াবে এবং তাদের সাহায্য করবে। হায়দ্রাবাদের প্রতিনিধিবর্গ প্যারিসের দিকে রওনা হয়েছিল, যেখানে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছিল। 13 সেপ্টেম্বর সেখানে পৌঁছানোর কথা, যা কিনা তখন ছিল ভারতের আক্রমণের 1 সপ্তাহ আগে। কিন্তু মঈন নওয়াজ জংকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে যেহেতু কায়েদে আজম জিন্নাহ হঠাৎই মৃত্যুবরণ করেছেন, এমনটি হতে পারে যে ভারত আগেভাগেই তাদের আক্রমণ চালাবে। আমি জানতাম যে তারা 1 সেকেন্ডেরও অপব্যবহার করবে না, কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে তারা যখন কায়রো পর্যন্ত পৌঁছেছিল ততক্ষণে আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। তিনি সেখান থেকে লন্ডন দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে অন্য একটি বিমানে রওনা করে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য এমনই, তিনি যখন ত্রিপোলিতে পৌঁছেন তখন যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি কয়েক ঘন্টা বিরতিতে থাকতে হয়। শেষমেশ 13 তারিখ সন্ধ্যায় দেরি করেই তারা লন্ডনে পৌঁছেছেন। সেখান থেকে সবার আগে যে বিমানটি ছাড়বে তাতে করে 14 তারিখ সকালে আমাদের প্রতিনিধিরা রওনা হয়েছিল প্যারিসের উদ্দেশ্যে। প্যারিসে নেমেই মঈন নওয়াজ জং জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন। সব আনুষ্ঠানিকতা দ্রুত ছেড়ে শুধু গুরুত্বপূর্ণ কাজের দিকে নজর দেওয়া হচ্ছিল। তাদের পৌঁছানোর পর নিরাপত্তা পরিষদ যখন প্রথম বসবে তার তারিখ ছিল 16 সেপ্টেম্বর বিকাল। মঈনের দায়িত্ব ছিল প্রতিনিধিদের পক্ষ হয়ে যখনই প্যারিসে তার দরকার তখনই সেখানে উপস্থিত থাকা। 15 সেপ্টেম্বর সকালে পশ্চিম থেকে আসা বিপদ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল। পূর্বে যুদ্ধক্ষেত্র থেকে কোনো খবর এলো না এবং ভারতীয় মূল বাহিনী যেটা কিনা দালাম থেকে কালিয়ানির দিকে মার্চ করে আসছিল তাদের সম্পর্কেও কোনো খবর জানা যাচ্ছিল না। নিজামকে সেদিন সকালে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। কমান্ডারকেও দেখে মনে হচ্ছিল তার আত্মবিশ্বাস আর আগের মতো নেই। নিজাম পরিস্থিতি সম্পর্কে আমার মতামত চাইলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা নিরাপত্তা পরিষদের মতামত আসা পর্যন্ত ভারতকে ঠেকিয়ে রাখতে পারব কিনা। আমি নিজামকে জবাব দিলাম যে আমি আশা করি না যে নিরাপত্তা পরিষদ 1 সপ্তাহের আগে তেমন কোনো সিদ্ধান্তে আসতে পারবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের যে করেই হোক ভারতের আক্রমণ ঠেকিয়ে রাখতেই হবে। আর্মি চিফ বললেন, পূর্ব থেকে আসা আক্রমণ ততদিনে কিংবা তারও বেশি সময় ঠেকিয়ে রাখা সম্ভব, কিন্তু পশ্চিমের অবস্থা নিয়ে তিনি খুব চিন্তিত। কারণ বলতে গেলে সেখানে পাঠানোর মতো আর কোনো সৈন্যই তার কাছে নেই। তিনি বললেন, কিন্তু যাই হোক ভারতকে আরও 1 সপ্তাহ ঠেকিয়ে রাখা অসম্ভব নয়। একটি ছোট বৈঠকের পর এডিসি কর্তৃক জানতে পারলাম দিল্লিতে রেডিওতে প্রচার হচ্ছে ভারতের মূল বাহিনী ঐতিহাসিক শহর বিদরের কাছে চলে এসেছে।
এডিসির কথা বিশ্বাস করতে না পেরে পাশের এক রুমে চলে গেলাম, যেখানে রেডিওর দিল্লির খবর সম্প্রচারিত হচ্ছিল। পুরো সংবাদ জুড়ে ছিল ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে কি করছে তার খবর। শেষে বলা হলো, ভারতের মূল বাহিনী ঐতিহাসিক শহর বিদরের কাছে চলে এসেছে। আমি আমার ডেস্কে ফেরার পরপরই সেনাবাহিনীর প্রধানের একটি কল পেলাম। তিনি বললেন, খবর পাওয়া গেছে কালিয়ানি বিদর রাস্তা ধরে বিশাল ভারতীয় বাহিনী এগিয়ে আসছে। কালিয়ানি বিদর সড়কের নাম শুনে আমি অবাক হলাম। ম্যাপে লক্ষ্য করে দেখলাম সেখানে কোনো কালিয়ানি বিদর সড়ক বলে কিছু নেই। দ্রুত ফোন লাগালাম প্রধান ইঞ্জিনিয়ারকে। তিনি জানালেন সেখানে একটি নতুন রাস্তা করা হয়েছিল, যা কিনা নতুন মানচিত্রে ছাপা হওয়ার কথা। আমি হতবাক হলাম। আমি জানতাম না যে কালিয়ানি বিদর সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী। কিন্তু সেনাবাহিনীর প্রধান এই সম্পর্কে আরও কম জানার কথা বললেন। এমনকি সেনাবাহিনী রিকনসেন্স এবং ইন্টেলিজেন্স পর্যন্ত এটা সম্পর্কে জানত না। দেখা গেল যে জানত শুধু ভারতীয় বাহিনী। এ কী করে সম্ভব? এই ব্যাপারটি ছিল তখন পর্যন্ত আমার জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার। বিদর ছিল একটি সাপ্লাই বেস এবং সেখানে কোনো প্রতিরক্ষা বাহিনী ছিল না বললেই চলে। কালিয়ানি থেকে বিদর এই রাস্তাটি ছিল এমন যে সেখানে স্বল্প সংখ্যক প্রতিরক্ষা বাহিনী থাকলেই সেটা পার করা ভারতের জন্য কঠিন হয়ে যেত। কিন্তু সেখানে এখন সহজেই ভারত সেই রাস্তা পার করে বিদরে চলে এসেছে। এই রাস্তা ধরে আসার ফলে ভারতীয় বাহিনী লাটুর বিদর পথে যে বাঁধযুক্ত উঁচু রাস্তা ছিল সেখানে আমাদের কঠিন নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে আসতে সক্ষম হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যাবে সুরক্ষিত হুসনাবাদের কাছে। খুব একটা জটিল সমস্যা দেখা দিল। বিদর ছিল জহিরাবাদ থেকে 12 মাইল দূরে। অন্যদিকে জহিরাবাদ থেকে হুসনাবাদের দূরত্ব ছিল 40 মাইলের বেশি। সেনাপ্রধান এর চেয়ে অনেক সহজ পরিস্থিতি সামাল দিতে পারেননি। এই কঠিন অবস্থা তিনি কিভাবে সামাল দিতে পারবেন? খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে আর্মি সিনিয়র এবং জেনারেল স্টাফদের একটি মিটিং ডাকা হলো। তখন বলতে গেলে লাটুর ইউনিটটি আর আমাদের হাতে নেই। বিদর ছাড়া সেখান থেকে সরে যাওয়ার জন্য তাদের আর কোনো পথ বাকি ছিল না। তখন প্রশ্ন শুধু একটি, হুসনাবাদের ব্যাটালিয়নদের জহিরাবাদে নেওয়া সম্ভব কিনা, যেখানে তারা জহিরাবাদ হায়দ্রাবাদ সড়ক প্রতিরক্ষায় কাজ করবে। সেখানে এমন কিছু স্থান ছিল যেখান থেকে প্রতিরক্ষা করার জন্য কিছু সুযোগ সুবিধা পাওয়া যেত। আর্মি কমান্ডারের মতামত এমনটি ছিল যে 50 মাইল দূরত্ব এক রাতে অতিক্রম করার মতো শক্তি ও উদ্যম তাদের মধ্যে নেই। কিন্তু সেনাপ্রধানের সাথে দ্বিমত পোষণ করল অন্যান্য অফিসারগণ। জেনারেল স্টাফের জুনিয়র কর্মকর্তাদের মতে এটি কোনো অসম্ভব ব্যাপার ছিল না। তর্কে বলা হয়েছিল যে ভারতীয় বাহিনীও তখন খুব ক্লান্ত থাকবে এবং হুসনাবাদের সৈনিকদের পথ তারা রুখে দাঁড়াতে পারবে না। সেই সিদ্ধান্ত ছিল আমার। আমি আদেশ করলাম যাতে হুসনাবাদের সৈনিকরা 25 পাউন্ডার গান এবং অন্যান্য ভারী অস্ত্র নিয়ে জহিরাবাদের পাহাড়ি অঞ্চলে অবস্থান করে। আমি আরও আদেশ দিলাম যাতে বিদর থেকে যতখানি সম্ভব সরঞ্জামাদি নিয়ে সেখান থেকে সরে পড়া হয়। তখন প্রশ্ন এমন হয়ে দাঁড়ালো যে যদি ভারতীয় বাহিনী বিদর থেকে জহিরাবাদের রাস্তা দিয়ে না এসে অন্য কোনো রাস্তা দিয়ে আসে তখন কি হবে? যদি এমনটি হয় তবে খুব বড় বিপদে পড়তে হবে। কিন্তু সবকিছুর প্রতিরক্ষা আমাদের পক্ষে সম্ভব না। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আর্মি চিফ আমার সঙ্গে একমত ছিলেন, যেহেতু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে ভারত জহিরাবাদ হায়দ্রাবাদের রাস্তা দিয়ে এগোবে, সেহেতু সেখানেই আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি আমার ডেস্কে ফিরে এলাম। ঘটনাগুলো এত তড়িৎ গতিতে এগিয়ে আসছিল যে কোনো প্ল্যান তৈরি করার সময় পাওয়া যাচ্ছিল না। নিরাপত্তা পরিষদও কি তাদের মতামত তেমনই দ্রুত প্রস্তুত করতে পারবে এবং তাদের কোনো মতামত আদৌ কোনো কাজে আসবে? যদি এমনই হয় তবে সামনে দুটি পথ থাকবে। একটি হলো ভারত যদি কোনো যৌক্তিক শর্ত দেয় তবে তা মেনে নিয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং ভারত যদি আমাদের আত্মসমর্পণ অথবা দাবিতে কোনো সাড়া না দেয় তবে শেষ পর্যন্ত যুদ্ধ করে যাওয়া, এবং দ্বিতীয়টি হলো তখনই সব অস্ত্র পরিত্যাগ করে ভারতের আক্রমণ ঠেকানোর কোনো প্রচেষ্টা না করে অপেক্ষা করতে হবে। আমি প্রথমটি বেছে নিলাম। 15 তারিখের বিকালে ভারতীয় নেতাদের উদ্দেশ্য করে আমার আকুতিমূলক একটি
রেডিও বাণী প্রচার করা হয়। আমি মুস্তাক আহমেদকে খবর পাঠিয়েছিলাম তিনি যেন পাকিস্তান সরকারকে অনুরোধ করেন তারা যেন ভারতের সঙ্গে যোগাযোগ করে এবং ভারতকে সামনে আর কোনো রক্তপাত ঘটানো থেকে বিরত থাকার জন্য বলে। পরিস্থিতি সাপেক্ষে তারা যেমন শর্ত দিতে চায় তেমনই শর্ত যাতে তারা পেশ করে। আমার আবেদন রেডিওতে বেশ কয়েকবার প্রচার করা হয়, কিন্তু গভীর রাত পর্যন্ত দিল্লি রেডিওতে তার কোনো জবাব সম্প্রচার করা হলো না। সেদিন সন্ধ্যায় আমি নিজামের সঙ্গে দেখা করেছিলাম। তার মনের অবস্থা ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হচ্ছিল। আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন নিরাপত্তা পরিষদের কাছ থেকে এখনও কোনো ধরনের আশা রাখার মতো পরিস্থিতি আছে কিনা। সেদিন সকাল থেকেই আমি কোনো খবরই পাইনি, সুতরাং তাকে বলার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না। আমি তখনও মনে করছিলাম যে হয়তো এখনও আশা আছে এবং যতক্ষণ পর্যন্ত সম্ভব আমাদের আশা রাখতে হবে। পশ্চিম এবং দক্ষিণ যুদ্ধক্ষেত্রের অবস্থা তেমন একটা সুবিধার দেখাচ্ছিল না, কিন্তু পূর্বের মতো এত খারাপও আবার ছিল না। গভীর রাতে আর্মি হেডকোয়ার্টারে আমি গেলাম। দেখলাম আর্মি প্রধান তখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। জেনারেল স্টাফরা যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। রাতারাতি পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন হবে না বুঝতে পারলাম। মুস্তাক আহমেদ বিমানে করে কিছু শক্তিশালী ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাতে সক্ষম হয়েছিলেন। বিমান থেকে সেসব বিশাল আকৃতির অস্ত্র নামিয়ে জোড়া লাগাতে অনেক সমস্যা হচ্ছিল এবং শেষ পর্যন্ত সেগুলোকে আর্মি হেডকোয়ার্টারেই আনা হলো। আমি নিজেই সেগুলো পরিদর্শন করে দেখছিলাম। তখন মনে মনে ভাবছিলাম যদি আর কিছুদিন আগে এগুলো পাওয়া যেত। যাই হোক, সেগুলোকে খুব দ্রুত পশ্চিমে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হলো, যেখানে কিনা প্রকৃতপক্ষে কোনো বড়সড় বন্দুক কামানি ছিল না। হায়দ্রাবাদের উপর ভারতীয় আক্রমণ শুরুর চতুর্থ দিন। হায়দ্রাবাদের অবনতিশীল পরিস্থিতি, নিরাপত্তা পরিষদের ভূমিকা, বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড়, আকস্মিকভাবে মীর লায়েক আলীকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার জন্য নিজামের আহ্বান এবং অফিসার শূন্য আর্মি হেডকোয়ার্টারের বর্ণনায় আজকের পর্বের উপজীব্য। যথারীতি মীর লায়েক আলীর স্মৃতিচারণই আমাদের সবচেয়ে বড় অবলম্বন। ভারতীয় বাহিনীর হায়দ্রাবাদ আক্রমণ ক্রমেই আন্তর্জাতিক খবরে রূপ নিল। পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় শিরোনাম হিসেবে খবরগুলো ছাপা হতে লাগলো। প্যারিসে আয়োজিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে কিনা ভারত এবং হায়দ্রাবাদের উভয় দেশের প্রতিনিধিরা অবস্থান করছিল, সেখানে ভিড় জমল সাংবাদিকের। সামান্য কিছু ব্যতিক্রম বাদে দেখা গেল যে সাধারণ জনগণ ভারতের এই আচরণে ক্ষুব্ধ। এর প্রতিফলন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে ছিল খুবই প্রবল। দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে প্রায় সব দেশের মানুষের মধ্যে বিষয়টিকে ঘিরে যে অসন্তোষমূলক ভাব বিরাজ করছিল, তার প্রভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিষয়টিকে মূল্যায়ন করে কোনো দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্যারিসে আসতে শুরু করল এবং নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত হায়দ্রাবাদের বিষয়টি নিয়ে সভা ডাকল, যা নির্ধারিত করা হলো 16 সেপ্টেম্বর। অন্তর্বর্তীকালে মঈন নওয়াজ গং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন পরিষদের সব সদস্যদের সঙ্গে একজন করে হায়দ্রাবাদ প্রসঙ্গ নিয়ে আলাপ করে তাদের বোঝানোর জন্য। আলোচনা দেখা গেল যে চীন, যারা কিনা ভারতকে সমর্থন করছিল, এবং রাশিয়ার সদস্য বাদে অন্যান্য সব দেশের প্রতিনিধিরা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। অন্যদিকে ভারতের প্রতিনিধিরা রামস্বামীর নেতৃত্বে পর্দার আড়ালে থেকে যথেষ্ট সক্রিয়ভাবে তাদের মতো কাজ করে যাচ্ছিল। শেষমেশ নিরাপত্তা পরিষদ কী সিদ্ধান্ত দেবে তখনও তা বলা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল যে বেশিরভাগ সদস্যই ভারতীয় আগ্রাসনের বিষয়ে যথেষ্ট সচেতন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিরিয়া, আর্জেন্টিনা এবং কানাডার প্রতিনিধিরা সবাই ছিলেন ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। ব্যতিক্রম ছিল চীন, যারা কিনা ভারতের পক্ষে কথা বলছিল, এবং অন্য রাষ্ট্রের প্রতিনিধিরা এই বিষয়ে কোনো মন্তব্য করছিলেন না। এবার রণাঙ্গনের দিকে দৃষ্টিপাত করা যাক। মুশি নদীর পারাপারের সেতুটি 15 সেপ্টেম্বর উড়িয়ে দেওয়ার আগেই সুরিয়াপেট থেকে নিরাপত্তা বাহিনীকে সরিয়ে
নদীর পশ্চিম তীরে পাঠিয়ে দেওয়া হয়। হিমায়ত সাগর লেকের ফ্লাডগেট খুলে দেওয়া হয় যাতে পূর্ব দিক থেকে আগত শত্রুপক্ষ সহজে সেতু পার হয়ে এগিয়ে আসতে সক্ষম না হয়। লেক এবং ব্রিজের মধ্যে দূরত্ব ছিল 100 মাইল এবং হিসাব করা হলো যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেতুর কাছে পর্যাপ্ত পরিমাণ পানি পৌঁছাতে সময় লাগবে 3 দিন। যে পরিমাণ পানি দরকার ছিল নদীর তীর ডুবে দেওয়ার জন্য, সেই পরিমাণ গভীরতা সৃষ্টি করতে হলে লেকটি প্রায় শুকিয়ে যাবে। ফলে এই অপারেশনটির কিছু ক্ষতিকর দিকও ছিল। আমি সেনাবাহিনীর প্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে ফ্লাডগেট খুলে রাখা কি খুবই জরুরি। তার বক্তব্য তখনও ছিল জোরালো যে নদীর তীর ভাসিয়ে দেওয়া উচিত। তিনি জানালেন সব নিরাপত্তা বাহিনীকে সরিয়ে আনা হয়েছে। তাদের অবস্থান এখন নাকরাকালে, যাতে তারা সুরিয়াপেট ও দক্ষিণে মারিয়ালগুদা এবং নলড্রাগ থেকে আসা শত্রু বাহিনীকে প্রতিহত করতে পারে। এতদ সত্ত্বেও প্রকৃতপক্ষে ভাঙা সেতুটিতে কোনো প্রতিরক্ষা বাহিনী অবস্থান করছিল না। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই একটি সংবাদ এলো যে ভারতীয় বাহিনী ভাঙা সেতুটির স্থানে একটি অস্থায়ী সেতু বসাতে সক্ষম হয়েছে, তারা এগিয়ে আসছে। তখন সেনাপ্রধান বলল যে তাদের উচিত ছিল পশ্চিম তীরে কিছু নিরাপত্তা বাহিনী মোতায়েন করা, যাতে তারা সেতু স্থাপনে কাজ করতে ভারতকে বাধা দিতে পারত। কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নির্দেশ দিলাম যাতে হিমায়ত সরকারের লেকের ফ্লাডগেট বন্ধ করে দেওয়া হয়। হতাশার সঙ্গে সেনাপ্রধানকে বললাম নাকরাকালের পূর্ববর্তী পাহাড়ি এলাকায় যত দূর সম্ভব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য। 16 সেপ্টেম্বরের সকালে ভারতের মূল বাহিনী বিদর ছাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। দুপুরের মধ্যে তারা বিদর জহিরাবাদ রাস্তা ধরে এগুতে লাগলো। ততক্ষণে নিরাপত্তা বাহিনীর এক অংশ এবং 25 পাউন্ডার বন্দুক যেগুলো কিনা পূর্বে হুমনাবাদে অবস্থান করছিল, সেগুলোকে সরিয়ে জহিরাবাদের পেছনে অবস্থান করানো হলো। এগুলো ছিল একজন ব্রিগেডিয়ার কমান্ডারের অধীনে, যাকে কিনা বিদরে অবস্থান করানো হয়েছিল। তাকে আদেশ দেওয়া হয়েছিল পাহাড়ি এলাকায় শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং একজন সৈন্য জীবিত থাকা পর্যন্ত সেই স্থান নিরাপত্তার লক্ষ্যে ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। হোসনাবাদ থেকে নিরাপত্তা বাহিনী বেশিরভাগ অংশই সরিয়ে আনা হয়েছিল ভারতীয় মূল বাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার জন্য। জহিরাবাদের ভৌগোলিক অবস্থা ছিল হুমনাবাদের মতোই ভালো। আশা করা হচ্ছিল যে সঠিক স্থানে সৈনিকদের দাঁড় করাতে পারলে ভারী ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা সম্ভব। আমি একবার সকালে এবং পরে দুপুরে নিজামের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তার মধ্যে যোগাযোগে অনিচ্ছুক একটা ব্যাপার কাজ করছিল। আগের দিন দুপুরে বেতারের মাধ্যমে আমি ভারতের নেতাদের উদ্দেশ্যে যে বার্তা সম্প্রচার করেছিলাম তার কোনো জবাব দিল্লি থেকে সম্প্রচারিত কোনো মাধ্যমে আসছিল না। ভারতীয় সেনাবাহিনীর এই অপ্রত্যাশিত অগ্রগতি দেখে নিজাম ধরেই নিয়েছিলেন ভারতীয়রা আমার সম্প্রচারে কোনো সাড়া দেবেন না। তিনি এই বিষয়েও একমত ছিলেন যে এখন পাকিস্তানের পক্ষ থেকে কোনো সেনাপত্যপূর্ণ বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তান কি তখন এটা বুঝতে পারছিল না যে যেহেতু ভারতের সিংহভাগ সামরিক শক্তি হায়দ্রাবাদে ব্যস্ত, সেই সুযোগে তাদের সামরিক বাহিনী অন্ততপক্ষে পাঠানকোট, জম্মু রোড এবং সেতুর পুরো ভাগ নিজেদের দখলে নিয়ে নিতে পারে, যার ফলে পুরো কাশ্মীরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, যাতে করে সেখানকার পরিস্থিতি তাদের অনুকূলে চলে আসবে। এটার ফলে পাকিস্তানের অনেক সুবিধা হবে। নিজাম আমার সঙ্গে একমত হলেন, কিন্তু তাতে করে হায়দ্রাবাদের কোনো সুবিধা হবে না। আমরা ধরেই নিয়েছিলাম যে জিন্নার মৃত্যুর পর এত দ্রুত এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো পাকিস্তানে এখন পর্যন্ত কেউ নেই। আমি একমাত্র কিছুটা আশাবাদী ছিলাম। আমি আশা করছিলাম যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো একটা ব্যবস্থা নেবে, কিন্তু নিজাম আমার সঙ্গে একমত ছিলেন না। মন্ত্রিসভার একটা আলোচনা বৈঠক অনুষ্ঠিত হলো পরিস্থিতি বিবেচনা করার উদ্দেশ্যে এবং ধারণা করা হচ্ছিল নিরাপত্তা পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে। আশা এবং হতাশার একটা মিশ্র প্রতিক্রিয়া মন্ত্রিসভায় উপলব্ধি করা যাচ্ছিল। সবাই সাগ্রহে অপেক্ষা করছিল নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য, যা কিনা সেদিন বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সেখানে কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে প্যারিস থেকে আসা সব সংবাদ যাতে করে সেনাপ্রধানের কাছে পৌঁছে যায় এবং মারাত্মক এই পরিস্থিতিতে
তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তাকে ভালোভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল। খবর এলো যে ভারতীয় বাহিনীর দক্ষিণ ভাগ এগিয়ে আসছে এবং তারা পূর্ব দিক থেকে অগ্রসর না হয়ে পশ্চিম দিকে মুখ নিয়েছে। তখন পর্যন্ত বলা যাচ্ছিল না তারা কি নলদ্রাগ হয়ে মূল ভারতীয় বাহিনীর সঙ্গে একত্রিত হবে নাকি তারা পশ্চিমে এগোতে থাকবে এবং দিওয়ারকোন্দ হায়দ্রাবাদ রোডে গিয়ে উঠবে। ব্যথিত চিত্তে জানলাম ওই এলাকায় আমাদের কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। আমি ঠিক করলাম যত দ্রুত সম্ভব রাজাকারদের একটি বাহিনী সেখানে পাঠাবো। তাদের কিছু সুদক্ষ আর্মি অফিসারদের আওতায় এনে সেখানে পাঠালে ভালো ফল পাওয়া যাবে। তাদের খাদ্য, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থার দায়িত্ব দেওয়া হলো কিছু বেসামরিক কর্মকর্তার হাতে, যারা প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে কোনো ভারতীয় সেই অঞ্চলের দিকে এগোলো না। হায়দ্রাবাদের সেনাদের কাছে স্বল্প সংখ্যক ট্যাঙ্ক, মাইন ছিল এবং আমি আদেশ দিলাম সেগুলোকে জহিরাবাদ হায়দ্রাবাদ রোড এবং নাকরাকাল হায়দ্রাবাদ রোডে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখার জন্য। সেনাবাহিনীর জেনারেল স্টাফ আগেই সব রাস্তা, যেসব স্থান দিয়ে ট্যাঙ্ক আসতে পারে সেখানে মাইন পুঁতে রাখার মানচিত্র প্রস্তুত করে রেখেছিলেন। এক আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা কাজে লেগে গেলেন। পরদিন সকালের আগ পর্যন্ত সম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলো। কাজ এতই বেশি ছিল যে মনে হচ্ছিল যেন সময় বুঝি উড়ে চলে যাচ্ছে। নিজামের কাছ থেকে খবর এলো এবং তিনি যখন সম্ভব তার সঙ্গে দেখা করতে আমাকে বলেছিলেন। আমি এরই মধ্যে 2 বার তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তার সঙ্গে তৃতীয়বার সাক্ষাৎ করার সুযোগ পেতে পেতে অনেক বিকাল হয়ে গেল। তবে পূর্ববর্তী সাক্ষাৎগুলোতে তাকে যেমন মন ভোলা এবং উদাস দেখাচ্ছিল তার চাইতে অনেক ভালো দেখাচ্ছিল। আমি পরিস্থিতির সব তথ্য উপাত্ত তার সামনে পেশ করলাম। তার সঙ্গে আধা ঘন্টা পর পর সেনাপ্রধানের যোগাযোগ হচ্ছিল এবং আর্মি প্রধান তাকে সম্প্রতি গঠিত সব তথ্য দিয়ে আপডেটেড রাখছিলেন। নিরাপত্তা পরিষদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে আমি তাকে জবাব দিলাম যে প্যারিসের সময় আমাদের সময়ের চেয়ে 5 ঘন্টা পিছিয়ে এবং তাদের বৈঠক আরম্ভের আরও 4 ঘন্টা সময় বাকি আছে। তাকে জানালাম যে প্যারিসের কাছ থেকে খবর পেতে পেতে পরদিন সকাল হয়ে যাবে। কথাটি শুনে তিনি কিছু সময় চুপ করে রইলেন। আমিও চুপ থাকলাম। তিনি আমাকে বললেন, আমার সব হিসাবই ভুল। পাকিস্তান নিশ্চুপ দর্শক হয়ে বসে আছে। আমাদের সৈন্যরা হতাশাজনকভাবে যুদ্ধ করছে। অপরদিকে ভারতীয় বাহিনী ধেয়ে আসছে রাজধানীর দিকে। নিরাপত্তা পরিষদের কোনো খবর নেই। তিনি তখন বুঝতে পারলেন যে তার এবং তার পরিবারের নিরাপত্তা এখন বিপর্যস্ত প্রায়। তিনি আমাকে বললেন, সময় এসেছে আমার সঙ্গে দ্বিধাহীনভাবে কিছু বিষয় নিয়ে আলাপ করার। তিনি বললেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। সামনে পথ কেবল 2টি। প্রথমত হলো আমি এবং আমার দ্বারা শাসিত সরকার ঘোষণা দেবে যে তারা রাষ্ট্রের সব দায়িত্ব তাদের হাত থেকে ছেড়ে দিয়েছে। তখন তিনি সব দায়িত্ব নেবেন তার হাতে। তিনি যখন পরিস্থিতি বিবেচনা করে দেখবেন কি করা যায়। যতদূর সম্ভব ভারতের সঙ্গে রাজনৈতিক অবস্থা বিবেচনা করে বৈঠক করে কিছু একটা করবেন, অথবা আমি যদি একমত না হই তবে তিনি তার সব দায়িত্ব ছেড়ে দেবেন, যা কিনা তখন আমার ঘাড়ে এসে পড়বে। আমি তাকে জিজ্ঞাসা করলাম ভারতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক নিষ্পত্তির কথা কি তিনি বিবেচনা করছেন। তিনি আমাকে শুধু এতটুকুই বললেন তিনি তার বিচক্ষণতার আশ্রয় নেবেন, পরিস্থিতি বিবেচনার যতটুকু সম্ভব রক্ষা করার চেষ্টা করবেন। তিনি আরও কিছু বলে আমাকে বললেন 9টার মধ্যে আমার মতামত তাকে জানাতে, যা কিনা হবে সুস্পষ্ট ও চূড়ান্ত। আমি তাকে জানালাম আমি আমার ব্যক্তিগত মতামত ওই সময়ের মধ্যে দিতে পারবো, কিন্তু সরকারি বিষয় এটা, সেহেতু রাত 10টা নাগাদ মন্ত্রিসভার একটি বৈঠক আয়োজন করার পরেই তাকে অফিসিয়াল মতামত দিতে পারবো। আমার কথায় তাকে একটু হতাশ দেখালো, কিন্তু তিনি এতে রাজি হলেন শেষমেশ। নিজামের সঙ্গে সাক্ষাতের পর আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলাম। আর্মি হেডকোয়ার্টারে পৌঁছেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই ঠিক করব তা হবে বাস্তবসম্মত। নিজামকে ছাড়া পরিস্থিতির কী হবে তা নিয়ে ভাবলাম এবং ভেবে পেলাম যে পরিস্থিতি নিজামকে ছাড়া আরও দ্বিগুণ খারাপ হয়ে যাবে। সেরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর কি হবে এবং সেনাপ্রধানের সঙ্গে আমার বোঝাপড়া কেমন হবে। আমি কি নিশ্চিন্তে পূর্ণ আস্থার সঙ্গে তার সঙ্গে বিষয়দের নিয়ে সলা পরামর্শ করতে পারবো? এসব বিষয়ই আমার মধ্যে তখন ঘুরপাক খাচ্ছিল। কোনো যুদ্ধক্ষেত্র
থেকে তখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর এসে আর্মি হেডকোয়ার্টারে পৌঁছেনি। সেনাপ্রধান কিছু সময়ের জন্য তার বাড়িতে গিয়েছিলেন এবং সেই সময় একজন স্টাফ অফিসারের সঙ্গে আমার কথোপকথন হলো। কথা বলে জানতে পারলাম যে তাদের সবার ধারণা এই যে বর্তমান ধারার পরিস্থিতি যে গতিতে এগুচ্ছে সেভাবে এগুতে থাকলে আমাদের রাজধানীতে ভারতীয় সেনাবাহিনীর পৌঁছাতে অন্তত 3 দিন সময় লাগবে। জানতে পারলাম যে তারা সবাই নিরাপত্তা পরিষদের কাছে কি কি আশা করা যায় তা নিয়ে জানতে আগ্রহী। সেনাবাহিনীর প্রধান শীঘ্রই ফিরলেন এবং জানালেন যে পূর্ব দিকে আমাদের বাহিনী খুব দুর্বল হয়ে পড়েছে। যত দ্রুত আশা করা হয়েছিল তার চেয়েও খুব দ্রুত গতিতে ভারতীয় বাহিনী এগিয়ে আসবে। তা পশ্চিম থেকে না হয়ে হবে পূর্ব দিক থেকে। কাশেম রাজভির সঙ্গে আমার যোগাযোগ হলো এবং তিনি জানালেন যে এখন পর্যন্ত 1000 রাজাকার আছে আমাদের সাহায্য করার জন্য। আমি সব রাজাকার এবং স্বেচ্ছাসেবক অসামরিক বাহিনীকে আদেশ দিলাম পূর্ব দিকে যুদ্ধক্ষেত্রে চলে যেতে, শত্রু মোকাবেলা করার জন্য সেখানে মাইন পুঁতে রাখতে এবং বিভিন্ন স্থানে গর্ত করে রাখতে, যার পরিকল্পনা আগে থেকেই করে রাখা হয়েছিল। এরপর আমি আর্মি কমান্ডার এবং তার স্টাফদের কাছ থেকে সেনা মোতায়েনের সুনির্দিষ্ট খবরাখবর নিলাম। পূর্বে জহিরাবাদের পাগড়ি এলাকায় নতুন এসব প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং তারা একজন ব্রিগেডিয়ারের আওতায় কাজ করবেন, যিনি কিনা পূর্বে বিদরের যুদ্ধ ময়দানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর্মি কমান্ডার তার কাজকর্ম দেখে সন্তুষ্ট ছিলেন, তার সংবেদনশীলতার প্রশংসাযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। সব ডিফেন্ডিং ইউনিটকেই টিনের কৌটায় ভরা খাবারের উপর নির্ভর করতে হচ্ছিল যুদ্ধের শুরু থেকেই। তাদের গরম টাটকা খাবার সরবরাহ করা অতি জরুরি হয়ে পড়েছিল। অসামরিক কিছু স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে তাদের টাটকা খাবার সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়। আমি নিজের জন্য সামান্য সময় দরকার ছিল। নিজাম আমাকে যা বলেছেন তার একটি জবাব তাকে দেওয়া জরুরি ছিল, কিন্তু তার সঙ্গে যোগাযোগের সময়ই বের করতে পারছিলাম না। অন্যদিকে জানতে পারলাম যে মুস্তাক আহমেদের কাছ থেকে প্রাপ্ত কিছু গোপন সংবাদ ডিকোড করা হয়েছে, যা আমাদের জন্য অপেক্ষমান অবস্থায় আছে। শাহ মঞ্জিলে প্রধানমন্ত্রীর বাসভবনে যেখানে ডিকোডেড সংবাদ আমার জন্য রাখা ছিল, সেখানে পৌঁছে জানতে পারলাম নিজাম আমাকে 3 বার ফোন করেছিলেন। নিজাম আমাকে জরুরিভাবে দেখা করতে বলেছেন। মুস্তাক আহমেদের কাছ থেকে প্রাপ্ত মেসেজটির উপর একবার চোখ বুলিয়েই আমি নিজামের সঙ্গে দেখা করার জন্য রওনা দিলাম। ভাবছিলাম আমাকে বলার তার আর কী বা বাকি আছে। সত্যিই তার আমাকে বলার কিছু ছিল না এবং তার জবাবে আমারও বলার তেমন কিছুই ছিল না। আমাদের আলাপ আলোচনার মাঝে 2 বার আর্মি হেডকোয়ার্টার থেকে তথ্য আসে যে যুদ্ধক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের কথার মাঝে কয়েকটি বিমান বেশ নিচ দিয়ে উড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। বিমানগুলো ভারতীয় বাহিনীর নাকি আমাদের সরবরাহকারী বিমান বুঝতে পারছিলাম না। এরপর শুনতে পেলাম নিজামকে রক্ষাকারী বাহিনীর ব্রেন গানের আওয়াজ। নিজেদের বিমানের দিকেই আবার গুলি চালানো হচ্ছে কিনা ভেবে অস্বস্তি অনুভব করছিলাম। নিজামের সঙ্গে বক্তব্য সেরে আমি আর্মি হেডকোয়ার্টারের দিকে রওনা হলাম। আমি বুঝতে পারছিলাম যে নিজাম বিকালে আলোচিত বিষয়টি নিয়ে আমার মতামত চাচ্ছিলেন, কিন্তু আমি কৌশলে সেই বিষয়টি এড়িয়ে সেখান থেকে বিদায় নিলাম। নিরাপত্তা পরিষদের মতামত তাকে যত তাড়াতাড়ি সম্ভব জানাবো, এ কথা দিলাম। নিজামের সঙ্গে এমন ব্যবহার আগে কখনো আমার দ্বারা হয়নি। নিজের কাছে খুব খারাপ লাগছিল, কিন্তু ওই বিষয় নিয়ে আলাপ করে আবেগময় হয়ে ওঠার সময় আমার হাতে ছিল না মোটেই। আর্মি হেডকোয়ার্টারে এসে দেখলাম সেটা আর আর্মি অফিসারদের জমায়েতস্থল হিসেবে টিকে নেই। সেনাপ্রধান বা অন্য কোনো সামরিক কর্মকর্তাই সেখানে নেই। সেখানে ছিল কিছু দায়িত্বপ্রাপ্ত অসামরিক ব্যক্তি, যারা বিভিন্ন সরবরাহের তত্ত্বাবধানে ব্যস্ত ছিল এবং পূর্বে আলোচিত বিষয়গুলো নিয়েই আবারও আলোচনা করছিল। কাশেম রিজভি ব্যস্ত ছিল তার রাজাকার সদস্যদের ঠিকমতো ঠিক গন্তব্যে পৌঁছানো নিয়ে এবং তার একটু পরপর আমার অভিমত নিচ্ছিলেন। তিনি সামরিক অবস্থা নিয়ে সম্পূর্ণ অবগত ছিলেন, কিন্তু তাকে মোটেও ভীত দেখাচ্ছিল না। আত্মবিশ্বাস নিয়েই তিনি কাজ করে যাচ্ছিলেন।